প্রথম প্রশ্নটা যেটা হচ্ছে যে বাজারে 1,000 টাকার নোট ডিমনিটাইজড হচ্ছে কিনা, আনসার ইজ নো। কোনো ধরনের পরিকল্পনা আমাদের নাই। সো এটা নিয়ে যেন কোনো গুজব সৃষ্টি না হয়, আপনারা পরিষ্কারভাবে বলে দেন যে এটা আমাদের কোনো পরিকল্পনা, আমাদের চিন্তার মধ্যেও নাই, নট ইন আওয়ার র্যাডার ইভেন, আমরা এটা নিয়ে বিবেচনাও করছি না। দেখো, ব্যবসায়ীরা তাদের অ্যাঙ্গেল থেকে তাদের কিছু বিষয় এবং কনসার্ন এক্সপ্রেস করেছে, এবং সেখানে অনেক জায়গাতেই আমরা একমত সহ আছে, যে যেমন মূল্যস্ফীতির ব্যাপারে তারা বলেছেন যে এটাকে কমিয়ে আনা দরকার, এবং আমরা সেটাতে তাদেরকেও আশ্বস্ত করেছি যে আমরা মূল্যস্ফীতির ব্যাপারে আমরা কাজ করব, এবং অলরেডি ইন প্রসেস। বর্তমানে যে পলিসিটা আছে, মনিটারি পলিসি বেশ টাইট পজিশনেই আছে, হয়তো একটু টাইটার করব আমরা, খুব বেশি করতে হবে না। ইন্টারেস্ট রেট যথেষ্ট উচ্চ পর্যায়ে আছে এবং সেটা যথেষ্ট সাপোর্ট দিচ্ছে আমাদেরকে। আমরা মনে করি যে একটু টাইটনিং করলেই এটা আমরা যথাযথভাবে, আমি মনে করি 6 থেকে 8 মাসের মধ্যেই আমরা মূল্যস্ফীতিকে একটা ভালো জায়গায় নিয়ে আসতে পারবো, হয়তো সিঙ্গেল ডিজিটের মাঝামাঝি নাগাদ, মানে 5-6% মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করি। দেখা যাক, এটা এখানে কেউ ভবিষ্যৎবাণী করতে পারবে না, কিন্তু আমরা যেটা সেন্ট্রাল ব্যাংকারদের যে প্রিন্সিপাল পলিসি হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত স্টার্ট কমা না শুরু করে ইন্টারেস্ট রেটটা একটু বাড়িয়ে যেতে হয়। তো আমাদের সেইটাই আমরা ধরে রাখি যে আমাদেরকে হয়তো বাড়াতে হবে যতদিন পর্যন্ত না এটা দ্য ইনফ্লেশন রেটটা স্লোলি কমা শুরু করে, তখন পথে চলে যাওয়া যাবে, কিন্তু এখনও থামা যাবে না এই পর্যায়ে। এটাই হচ্ছে আমাদের পলিসি স্ট্যান্স। সো ওইটাই কন্টিনিউ করা হবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী এই জন্য যে এক্সচেঞ্জ রেট কিন্তু স্টেবিলাইজড মোটামুটি আছে এখনও। দুবার একটু অসুবিধা হচ্ছিল, যখন একেবারে ইউনিফাই করা হলো মে মাসে, তখন একবার 125-126-এ চলে গিয়েছিল, ওটা এখন আবার তখনই 120-এ চলে আসছিল। আবার এই অগাস্ট মাসে একটু ধাক্কা খেয়ে এটা 125-এ চলে গিয়েছিলো, আবার এটা 120-21-এ চলে আসছে। তো আমি মনে করি যে এটা এখানেই থাকবে। তো এটা হলে পরে যদি কয়েক মাস এক্সচেঞ্জ রেটটা স্টেবল থাকে, ইনফ্লেশন আস্তে আস্তে আমরা একটা ইম্প্যাক্ট পাবো আমি ধারণা করছি। ওনারা ক্রেডিট নিয়ে একটা এক্সপ্রেশন করেছেন যে ওনাদের ক্রেডিট সাপ্লাইটা কম। হ্যাঁ, এটা এই সমস্যাটার সমাধান, সেন্ট্রাল ব্যাংক টাকা চাপিয়ে তো এটা সমাধান করা সম্ভব না। এটা করতে হবে আমাদেরকে ডিপোজিট মোবিলাইজেশনের মাধ্যমে, আমাদের ফরেন ইনফ্লো অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়িয়ে, তারল্যটা বাড়িয়ে, সেটার মাধ্যমে আমরা ডিপোজিটগুলো যদি বাড়াতে পারি তাহলে আস্তে আস্তে ক্রেডিট এক্সপ্যানশনও বাড়তে পারবে। ইন দ্য মিন টাইম যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে যে ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে বসে গভর্নমেন্টের যে বরোইং রিকোয়ারমেন্ট আছে, ওনারা যেমন বাজেটে বলেছেন 1,37,500 কোটি টাকার মতো, সেটা থেকে ওখানে কমিয়ে আনতে হবে, অনেক কমাতে হবে। এটা কমাতে পারলে প্রাইভেট সেক্টরের ক্রেডিটটা একটু বাড়বে, সেটা একটা বিষয় যেটা তাদের অন্যদের কনসার্ন থাকবে। তো সেটা ঠিক আছে। তারা ব্যাংকিং খাত নিয়ে খুব মানে তাদের শঙ্কা প্রকাশ করেছেন। এখানে কিছু হচ্ছেন যে ইসলামিক ব্যাংকগুলোর কী হবে, সেটা নিয়ে সরকারের কী অবস্থা। আমি বললাম যে এটা এখানে সিদ্ধান্ত খুবই হবে, কিন্তু আমরা একটু সময় নিচ্ছি যাতে কোনো মানে আমি বলবো যে সিদ্ধান্তটা যেন সঠিক হয়, সেই জন্য কোনো মানে তাড়াহুড়া করে জাস্ট পপুলিস্ট হওয়ার জন্য কিছু করা, সেটা আমরা করছি না এই মুহূর্তে। আর দ্বিতীয় নম্বরে একটা যেটা বলেছি, অ্যাসিওরেন্স দিয়েছি তাদেরকে যে আমরা কিন্তু যেটাই করি না কেন, আমরা যারা দোষী তাদেরকেই টার্গেট করব, কিন্তু বিজনেস প্রতিষ্ঠান বা সেগুলোকে টার্গেট করা হবে না। এই জন্য যে সেখানে অনেক শ্রমিক নিয়োজিত আছে এবং সেখানে আমাদের অর্থনীতি সেটার সাথে জড়িত, আমরা কিন্তু প্রতিষ্ঠানকে টার্গেট করছি না। যারা প্রতিষ্ঠানের কর্মকর্তা, মালিকও হতে পারেন, যদি তারা যে কোনো কারণেই খারাপ কিছু করে থাকেন, সেটা আইনগতভাবে সেটার ব্যবস্থা হবে, কিন্তু প্রতিষ্ঠান ইটসেলফকে টার্গেট করে সেটাকে ধ্বংস করা বা সেটা ক্ষতি সাধন করলে পরে সেটা কিন্তু অর্থনীতির জন্য ভালো হয় না। তো আমরা এই নীতিতেই আছি এখন পর্যন্ত, দেখা যাক এইভাবেই চলা যায় কি না।
তো আর কিছু ছিল ওনাদের? ও হ্যাঁ, ওনারা যেটা একটা জিনিস করেছেন যে এনপিএল এর যে এটা সমস্যাটা, যেটা আমরা চেষ্টা করছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চলে যেতে, এবং এটা 180 দিন থেকে 190 দিনে নামিয়ে আনার একটা প্রচেষ্টা চলছে। সেটা নিয়ে ওনারা একটু সংজ্ঞা প্রকাশ করেছেন যে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্লাস আগের কোভিডের ইম্প্যাক্ট ইত্যাদি সব মিলিয়ে বিজনেস এখনও ওই পর্যায়ে নাই যে এটা 190 দিনের মধ্যে এটা করলে পরে নন পারফর্মিং লোন অনেক বেড়ে যাবে এবং অনেক বিজনেস হাউস ক্ষতিগ্রস্ত হবে পার্মানেন্টলি, তাদের ক্রেডিট অ্যাক্সেসটা কমে যেতে পারে, ইম্পেয়ার্ড হয়ে যেতে পারে। সেই কারণে তারা এই সংখ্যাটা প্রকাশ করেছেন। আমরা বলেছি যে আমরা এটা দেখব সিচুয়েশনটা, এবং আমরা এটা আইএমএফের সাথেও আলোচনা করব। এটা একটা কন্ডিশন ইন দ্য প্রোগ্রাম, কাজে এটাকে হঠাৎ করে আমরা কিছু কমিট করাটা ঠিক হবে না। আলোচনার সাপেক্ষে আস্তে আস্তে আমরা এটা এই ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্তে যেতে পারবো, যেটা হয়তো সবার জন্য গ্রহণযোগ্য হবে। তবে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যাব সেটা নিয়ে কোনো ব্যত্যয় নেই। ইটস এ ম্যাটার অফ হয়তো এক্সট্রা 3 মাস সময় লাগুক, সেটা আমরা বিবেচনা করব। আপনি জানেন যে এই সরকার পরিবর্তনের পর পর ব্যাংকগুলোর মধ্যে একটা অস্থিরতা চলছে, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত 2টা ব্যাংকের কথা একটু নাম ধরে বলতে চাই। সোনালী ব্যাংক, কিছুক্ষণ আগে আমরা শুনেছি সেখানে কর্মকর্তা কর্মচারীরা এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে, এবং একই সাথে পল্লী সঞ্চয় ব্যাংক রাস্তায়ও আন্দোলন হচ্ছে এবং মানে রক্তারক্তির ঘটনাও আমরা দেখছি। স্যার, তো এই ব্যাংকগুলোতে যে দৃশ্যমান যে বিশৃঙ্খলাটা দেখছি, সেটি কমানোর জন্য আসলে কোনো পরিকল্পনা বা পদক্ষেপ স্যার নিয়েছেন কিনা, নেওয়া উচিত কিনা স্যার? এটা দুর্ভাগ্যজনক যে এই সরকারি ব্যাংকগুলোতেও আমরা এই অবস্থা ফেস করতেছি। আমি বুঝলাম যে সালম গ্রুপের সেটা তো আমরা জানি, আমাদের আগে থেকেই ছিল, কিন্তু এই ঘটনাগুলো হওয়াটা বাঞ্ছিত নয়, কিন্তু হচ্ছে। যাই হোক, এটা আমাদের দেখতে হবে। এটা ব্যাংকিং ডিভিশনের দায়িত্ব, অ্যালং উইথ বাংলাদেশ ব্যাংক। আমরা এটা নিয়ে আলাপ করব। এখানে আবার কিছু মানে সামনাসামনি বসে যে আলাপ করা, সেটাও হচ্ছে না। আজকে সেক্রেটারিয়েট তো ঘেরাও করা আছে। তো এই জিনিসগুলো আমাদের কার্যক্রমকে কিন্তু ব্যাঘাত ঘটাচ্ছে। আমরা যে কনসালটেশনটা যে করবো, ইন্টারমিনিস্ট্রিয়াল কনসালটেশন দরকার আছে, সেইগুলোও কিন্তু আমরা করতে পারছি না সেইভাবে। তো একই ধরনের কোশ্চেন আপনি বলছেন স্যার, অলরেডি যে এসালমের ব্যাংকগুলার যে সংকট, আপনারা অলরেডি কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন স্যার। তো এখানে স্যার আপনারা জানেন কিনা যে ইসলামী ব্যাংক ছাড়া বাকি যে 5টা ব্যাংক, ওটা তো আসলে ফুললি এখন এসালমের লোকজন দ্বারাই নিয়ন্ত্রিত এবং কন্ট্রোল হচ্ছে। তো এখানে কিন্তু স্যার প্রচুর ডিপোজিট উঠে যাচ্ছে স্যার, মানে তারা আমাদেরকে জানিয়েছে, নিশ্চয়ই আপনারাও স্যার জানেন, বিশেষ করে এসআইবিএল থেকে প্রচুর ডিপোজিট উইথড্র হয়ে যাচ্ছে। তো এইটা স্যার মানে তারা যেটা বলছে যে যেহেতু মানে এক ধরনের অভিভাবকহীন হয়ে গেছে, আবার তাদেরই কন্ট্রোল আছে, এই কারণে এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে। ইসলামী ব্যাংকে যেটা স্যার আমরা দেখেছি যে মানে যারা আগে ছিল তাদের ফুল কন্ট্রোলে আছে, কিন্তু বাকি 5টা ব্যাংক কিন্তু স্যার এসালমের কন্ট্রোলে আছে। আবার ধরেন ওরা বুঝছে যে এই আপনাদের সাপোর্ট পাবে না, এরকম একটা অবস্থায় স্যার আপনার কি মেসেজ থাকবে, বা আপনারা এই বিষয়ে কোনো মানে ডিপোজিট উইথড্র হয়ে যাচ্ছে, এটা নিয়ে কোনো কিছু করার আছে কিনা আপনার? দেখুন, ডিপোজিট রাখা এবং উইথড্র করা এটা হচ্ছে সভরেন রাইট অফ ডিপোজিটার্স। যে ডিপোজিট দিবে তার এটা অধিকার আছে, তাই না? এবং আমি যদি নিরাপদ বোধ না করি, আমি সেই প্রতিষ্ঠান থেকে আমার ডিপোজিট তুলে নেব, এবং ব্যাংক কর্তৃপক্ষই দায়ী এটার জন্য তো আমরা দায়ী নই। তাদের উপরে আস্থাহীনতা হচ্ছে। আস্থা রাখার সেন্ট্রাল ব্যাংক তো স্যার এই অর্থে দায়ী যে সেন্ট্রাল ব্যাংক তো স্যার তাদের নিশ্চয়ই স্যার জানেন, আপনার সঙ্গে আমরা বিভিন্ন সময় কথা বলেছি, কারেন্ট অ্যাকাউন্ট মাইনাস করে না। আমরা এখন আর তাদেরকে সাপোর্ট দেব না। আমরা কি এখন কোনো সাপোর্ট দিচ্ছি? আমরা আর কোনো সাপোর্ট দিচ্ছি না। এখন যদি তাদের ব্যাপারে সিদ্ধান্ত যাই হোক না কেন, আলটিমেটলি ডিপোজিটরদের কনফিডেন্স যদি না থাকে সেই ব্যাংকের উপর, সেই ব্যাংকের ম্যানেজমেন্টের উপর, তাহলে সেই ব্যাংক চলতে পারে না। এবং ডিপোজিটররা তাদের টাকা যদি উইথড্র করে, সেটা রাইট তাদের আছে, সেটা নিয়ে সরকার সেখানে কোনোদিনও হস্তক্ষেপ করবে না। সরকার যেটা বলতে পারে যে আমরা ওই ব্যাংকের জন্য কী করবো, আমরা এই পর্যায়ে ওই ব্যাংকের জন্য আমরা কিছু করব না।
কারণ তারা নিজ দায়িত্বে নিজেদেরকে এই অবস্থায় নিয়ে গেছে এবং সিস্টেমিক্যালি ইম্পর্টেন্টও না এমন কিছু না। আমরা দেখি যে তাদের কি অবস্থা দাঁড়ায়। সবসময় উদ্ধার করাটা ঠিক নয়। স্যার আমি মেহেদী হাসান, আমি ডেইলি স্টার আছি। আমার একটা প্রশ্ন স্যার, আমরা দেখছি যে এসএলএম সহ বেশ কিছু গ্রুপ ব্যাংক থেকে এত হাজার হাজার কোটি টাকা বের করে নিয়েছে এবং স্যার এর সাথে তো বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা সহযোগিতা ছাড়া এত লোন বের করে নেওয়া সম্ভব না। সেই বিষয়গুলো আপনারা দেখবেন কিনা স্যার? কিছুটা তো দেখা হয়েছে এবং কিছুটা আরও দেখা হবে ভিতরে। এখন এই পর্যায়ে আমি এটুকুই বলবো যে যেটা হওয়ার সেটা হয়ে গেছে, সেটাকে উদ্ধার করার প্রক্রিয়াটা ভিন্ন এবং সেজন্য আমাদের দুদক আছে, আমাদের বিএফআইইউ আছে এবং আমরা যেটা চেষ্টা করছি যে আর কোনোভাবে যেন এখান থেকে টাকা নিয়ে সরতে না পারে, যে কারণে তাদের লেন্ডিং বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো রকমের উইথড্রয়াল তারা করতে পারবে না ইত্যাদি। তো এই জিনিসগুলো চেকস অ্যান্ড ব্যালেন্স রাখা আছে। আমরা আশা করি যে আমরা পরবর্তীতে যখন ব্যাংকিং কমিশনগুলো হবে, এই দুর্বল ব্যাংকগুলোকে আমরা তখন হয়তো ভিন্নভাবে এদেরকে অ্যাড্রেস করে চেষ্টা করবো এদের সংখ্যা কমিয়ে ফেলতে বা একীভূত করার চেষ্টা করা যাবে। বিভিন্নভাবে প্রবলেমটাকে সলভ করতে হবে, কিন্তু হঠাৎ করে টাকা দিয়েও সলিউশন হবে না, হঠাৎ করে বন্ধ করে দিয়েও কোনো সলিউশন হবে না। কারণ আলটিমেটলি তো ডিপোজিটারদের টাকা তো ফেরত দিতেই হবে এবং সেই দায়িত্ব সরকারের নয়, দায়িত্ব হচ্ছে সেই ব্যাংক কর্তৃপক্ষের। কারণ সেখান থেকে তাদেরকে উদ্ধার করাটাও একেবারে তড়িৎ গতিতে উদ্ধার করে ফেললাম, সেটাও কিন্তু ঠিক হবে না। সো লেট দ্য ব্যাংক রান ইটস বিজনেস, লেট দ্য ডিপোজিটার্স ডিসাইড তাদের কনফিডেন্স আছে কিনা ওই ব্যাংকের উপর। ইফ দ্য ব্যাংক গোজ আন্ডার, ডিপোজিটাররা যদি সবাই চলে যায় তাহলে তা গো আন্ডার করলে কোনো অসুবিধা নেই, কিন্তু সবাই তো যেতে পারবে না, দ্যাট ইজ দ্য প্রবলেম। সো বাট উই আন্ডারস্ট্যান্ড দ্যার ইজ এ প্রবলেম, আমরা এটা সলভ করার চেষ্টা করবো, বাট শীঘ্রই। স্যার এই ব্যাংকগুলোকে আসলে উদ্ধার করে নিয়ে আসার ক্ষেত্রে এখন যে অবস্থায় আছে, মানুষের মধ্যেও অস্থিরতা বিরাজ করছে যে আসলে কি অবস্থায় যাবে। প্রতিদিনই আমরা শুনছি কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও মারামারির পর্যায়ে চলে গেছে। ইসলাম ব্যাংকের 6 জন মারা গেছে। এর থেকে এদেরকে মারা যায়নি, এদের থেকে আসলে ফিরিয়ে নিয়ে আসার জন্য কি পদক্ষেপ? এটার জন্য আমরা যেটা চিন্তা করছি যে একটু টেকসইভাবে দীর্ঘমেয়াদীভাবে আমাদেরকে এগুলোকে সলভ করতে হবে। এই ঘটনাগুলো এক বছরে হয় নাই, কয়েক মাসে হয় নাই, অনেক বছর ধরে হয়েছে, তাই না? এবং কতখানি ক্ষতি হয়েছে, সেটা কাদের দ্বারা ক্ষতি হয়েছে, এগুলো সঠিকভাবে নির্ণয় না করে এটা সলিউশন করা সম্ভব না। কাজেই ব্যাংকিং কমিশনের কথা আমরা বলছি, খুব দ্রুত সেটাকে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করব। হয়তো 2-1 সপ্তাহের মধ্যেই আমরা এটা ঘোষণাতে যেতে পারবো এবং তারপরে কার্যক্রম আমরা তাদের টার্মস অফ রেফারেন্স কার্যক্রম ঠিক করে প্রতিটা ব্যাংক, দুর্বল ব্যাংক এবং ট্রাবল ব্যাংক যেগুলো আছে সেগুলোকে আমরা ব্যাংক বাই ব্যাংক আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব এবং শুরুতেই হয়তো বড় ব্যাংকগুলোকে নিয়ে শুরু করতে হবে, কারণ তারাই হচ্ছে সিস্টেমিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংক। সেভাবে আগানোর চেষ্টা করব। এখন আমি জানি যে অস্থিরতা আছে, কিন্তু যে সলিউশনই নেই না কেন আমি চিন্তা করে দেখছি দ্যাটস নট গোয়িং টু বি আনকন্ট্রোভার্সিয়াল হবে না। দ্যাটস দ্য প্রবলেম। স্যার একটা বিষয় হচ্ছে স্যার ইডিএফ এর তহবিল থেকে যে লোনগুলো নিয়েছে অনেক ব্যবসায়ী, সেই টাকাটা ফেরত দিচ্ছে না, সেইটার ব্যাপারে আসলে আপনারা কোনো ইনিশিয়েটিভ নিচ্ছেন কিনা? কারণ এটা তো আসলে রিজার্ভের সাথে সম্পর্কিত। আরেকটা হচ্ছে স্যার ডেপুটি গভর্নরের পদগুলো খালি আছে, এইটা আসলে স্যার কবে নাগাদ নিয়োগ হতে পারে? সেকেন্ড কোয়েশ্চেন ইজ ইজিয়ার। এখানে একটা আমাদের কমিটি করে দেওয়া হয়েছে সরকার থেকে, যেটা আমার আসার আগেই করা হয়েছে। এই কমিটিতে আমিও ছিলাম এক সময়, বাট পরে আই হ্যাড টু উইথড্র। হ্যাঁ, তো যাই হোক, ওই কমিটি দে আর ইন্টারভিউইং দ্য রাইট পিপল এবং তারাই সিদ্ধান্ত নেবেন। এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না এই পর্যায়ে। খুব শীঘ্রই হয়তো তারা একটা ডিসিশন আসবে। আর ইডিএফের ব্যাপারে হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে কিছু এরিয়াস হয়ে গেছে, তাই না? আমি কি আমি রাইট? 18 মিলিয়ন আছে, হ্যাঁ, আর 2.3 হলো এইটা টোটাল।
বিলিয়ন। 2.3 বিলিয়ন আউটস্ট্যান্ডিং স্যার, হ্যাঁ। ওভারডিউ 18 মিলিয়ন এখন 18 মিলিয়ন তো এটা এই মাসের মধ্যে ওটাই হয়েছে। হ্যাঁ, ইডিএফ এর যে শর্টফল আছে এটা $18 মিলিয়ন, আর ইডিএফ এর যে আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট আছে 2.3 সেটা $2.3 বিলিয়ন। কাজে পরিমাণটা সেই হিসাবে খুবই কম, কত 1%ও না, তাই না? তো আমরা আশা করছি যে এটাও এলিমিনেট করা যাবে, হয়তো যাবে কি? হ্যাঁ, তো এটা যদি এলিমিনেট করা যায় তাহলে ওই সমস্যাটা থাকলো না। কিন্তু আমাদের যেটা লক্ষ্য আলটিমেটলি হচ্ছে যে ইডিএফ যে অ্যারেঞ্জমেন্ট যেটা করা হয়েছিল অনেক বছর আগে একটা সৎ উদ্দেশ্যেই করা হয়েছিল যে এক্সপোর্টারদেরকে সাপোর্ট দেবে, কারণ সরকারের কাছে তখন অনেক রিজার্ভ ছিল, 30 বিলিয়ন প্লাস রিজার্ভ ছিল, এবং সেখান থেকে তখন আমাদের চাহিদাও কম ছিল, অনেক কম ছিল, ইম্পোর্ট রিকোয়ারমেন্ট অনেক কম ছিল। তখন অনেক উদ্বৃত্ত ডলার ছিল যেটা বিদেশে প্লেস করা হচ্ছে, ইন্টারেস্ট পাওয়া যেত 0.5%, 1%-এরও কম। তো সেই কনটেক্সটে তখন যদি আমরা 2-3% ইন্টারেস্ট পেতাম সেটা কিন্তু আমাদের জন্য লাভজনক ছিল সেন্ট্রাল ব্যাংকের জন্য। এখন পরিবেশ চেঞ্জ হয়ে সেন্ট্রাল ব্যাংকের নিজেরই টাকা নেই, তো আমাদের সামর্থ্য কম। কাজে যে সময়ের কথা এটা এই ফান্ডটা করা হয়েছিল সেটা প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেছে। এটা একটা বুঝতে হবে যে আমার সেই সারপ্লাস রিসোর্সটাই আমাদের নাই এখন দেওয়ার মতো, কাজে তাদেরকেও বাজারমুখী করতে হবে। দেখুন, অনেক সময় অনেক কিছু আছে যেটা আমরা পরমুখাপেক্ষী হয়ে থাকি। আমাদের কর্পোরেশনগুলো কি ডলার দরকার, সেন্ট্রাল ব্যাংকের কাছে আসি, কেন বাবা বাজার তো আছে। সেটা কিন্তু আমরা সেইভাবে ডেভেলপ করি নাই ইন্টার ব্যাংক ফরেন এক্সচেঞ্জ মার্কেট থেকে। আমরা এখন চেষ্টা করতেছি সবাইকেই বাজারে ফেরত নিতে, আমাদের কাছে আসবে না, বাজারে যাও। আমরা কিন্তু অলরেডি কয়েকটা স্টেপ নিয়েছি, আপনারা জানেন তো নিশ্চয়ই যে ট্রোলিং প্যাকের ব্যানটাকে 2.5% করে দেওয়া হয়েছে। আমরা এনকারেজ করছি সবাইকে যে যাদেরই নেট ওপেন পজিশনটা সারপ্লাসে আছে তারা যেন এই ইন্টার ব্যাংকে যায়, টাকাটা ধরে না রেখে ইন্টার ব্যাংকে একজনকে বেল আউট করে। এবং আমরা সোনালী, রূপালী, পুবালী এদেরকে বলছি আপনারা ইন্টার ব্যাংকে যান, আপনাদের টাকাটা, আপনাদের যে ডেট সার্ভিস রিকোয়ারমেন্ট আছে, সরকারের যে চাহিদাটা আছে সেই চাহিদাটা বাজার থেকে মিট করেন। সরকারের চাহিদা না, এটা আসলে সরকারের বাণিজ্যিক চাহিদা। সরকারের বাণিজ্যিক চাহিদাটা বাজার থেকে, আচ্ছা, সরকারের বাণিজ্যিক চাহিদাটা বাজার থেকে নেওয়ার জন্য আমরা বলেছি, এবং সেটা ইন দ্য প্রসেস আমাদের লক্ষ্য হচ্ছে যে কেউই যেন সরকারের কাছে না আসে, প্রাইভেট সেক্টরও না, ইডিএফের জন্যও আসবে না, সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক বা সরকারি প্রতিষ্ঠান, সেটা পাওয়ার সেক্টরের জন্যই হোক বা আমাদের এগ্রিকালচারাল ইনপুটের জন্যই হোক, কোনোটার ক্ষেত্রেই যেন তারা আমাদের কাছে না আসে, তারা বাজার থেকে যেন এটা সংগ্রহ করে, এবং বাজারের একটা তারল্য আসবে, মার্কেট ডেভেলপমেন্ট হবে, এবং সাথে আমরা চেষ্টা সব, হ্যাঁ, বাজার থেকেই যেন তারা বাজারটাকে ডেভেলপ করতে পারে, এবং আমাদের রিজার্ভ এর ব্যবহারটা এখানে অনেক কমিয়ে ফেলতে হবে, ভার্চুয়ালি জিরোতে নামিয়ে আনতে পারলেই সেটা আমাদের লক্ষ্য। তা আমরা কিন্তু সেটার দিকে যাচ্ছি। আমার একটা কোশ্চেন স্যার, বরাবরই আমরা ব্যবসায়ীরা, আজকে আপনার সাথে ব্যবসায়ী নেতারা দেখা করতে এসেছে স্যার, বরাবরই ব্যবসায়ীদের আমরা একটা লক্ষ্য করি যে তারা বিভিন্ন সময় সুযোগ সুবিধা চায়। বিশেষ করে আজকেও দেখলাম যে তারা ঋণের কিস্তি স্থগিতের একটা সুযোগ চেয়েছে আপনার স্যার। তা স্যার, এরকম যে তারা বিভিন্ন সুযোগ সুবিধা চেয়ে থাকে বরাবর, তো আপনারা এখন এই পরিবর্তিত পরিস্থিতি এখনো কি সেই সুযোগ সুবিধাগুলো অব্যাহত রাখবেন কিনা? বিশেষ করে যদি আপনার খেলাপি পুরো তফসিল ইত্যাদি ইত্যাদি নানান সুযোগ সুবিধা দেওয়া হয়েছে ব্যবসায়ীদের, আজকে 2 লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে ব্যাংক তাদের খেলাপি ঋণ স্যার, তো তাদের সুবিধাগুলোকে এখন অব্যাহত রাখা হবে কিনা? দেখুন, এখানে জেনারেলাইজ কোনো স্টেটমেন্ট করাটা ঠিক হবে না, অবস্থা বুঝে ব্যবস্থা। যেমন যদি 10-20টা প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এই আন্দোলনের কারণে, তারা যদি সাময়িক কিছু, আমরা কিন্তু বড়দেরকে দেব না, দিলে ছোট এবং মাঝারিদেরকে দিতে পারি, আমি বলছি না সেটাও, আমরা বিবেচনা করব তাদের ক্ষেত্রে যে প্রয়োজন আছে কিনা অ্যাট অল। যদি তারা আবেদন করে স্পেসিফিক্যালি, এবং সেই আবেদনের ভিত্তিতে আমরা কেস বাই কেস দেখে আমরা কিছু করতেও পারি, কিন্তু আমি রুল আউট করছি না, আর আমি বলছি না যে আমরা দিয়ে দিচ্ছি। এটা বিবেচনা করা হবে কেস বাই কেস, জাস্টিফাইড রিজন থাকলে
আমরা কিছু কিছু ক্ষেত্রে দিতে পারি, কিন্তু সবাইকে নয়, বড়দেরকে তো নয়, অবশ্যই না। স্যার একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, একটু অন্য প্রসঙ্গ কিন্তু প্রাসঙ্গিক। সেটা হচ্ছে বাজারে অনেক ধরনের আলোচনা আছে। এক ধরনের আলোচনা হচ্ছে যে 1000 টাকার নোট বাতিল হয়ে যাচ্ছে কিনা, বা নতুন করে নকশা চেঞ্জ হবে কিনা নোটের, এই ধরনের আলোচনা বাজারে আছে। অনেকে বলছেন যে আপনার সাইন করা বা নোট বাজারে ছাড়া উচিত, কারণ আগের গভর্নরের সাইন করা নোট এখনো বাজারে আছে, তার তো বিদায়টা খুব ভালো মতো হয়নি স্যার। সার্বিকভাবে নতুন নোট আপনার সিগনেচার করা নোট স্যার কবে আসছে, এক, দ্বিতীয়ত হচ্ছে স্যার নকশা চেঞ্জ হচ্ছে কিনা বাংলাদেশের কাগজের না, প্রথম প্রশ্নটা ইরেলিভেন্ট, পরেরগুলো ইরেলিভেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্নটা যেটা হচ্ছে যে বাজারে 1000 টাকার নোট ডিমনিটাইজড হচ্ছে কিনা, আনসার ইজ নো। কোনো ধরনের পরিকল্পনা আমাদের নাই। সো এটা নিয়ে যেন কোনো গুজব সৃষ্টি না হয়, আপনারা পরিষ্কারভাবে বলে দেন যে এটা আমাদের কোনো পরিকল্পনা, আমাদের চিন্তার মধ্যেও নাই, নট ইন আওয়ার র্যাডার ইভেন, আমরা এটা নিয়ে বিবেচনাও করছি না। আর নতুন নোট যখন প্রয়োজন হবে সরকারের নতুন নোট ছাপানের, তখন তারা ছাপাবে। নতুন নোট ছাপালে এখন নতুন গভর্নরকে সেটা সাইন করতে হবে, সেটাই হচ্ছে আইনানুগ ব্যবস্থা, সেইভাবেই হবে। যখন আমাদের টাকসালের নতুন নোটের প্রয়োজন হবে তারাই আসবে এবং ছাপাবে। রেমিটেন্স বাড়ছে অ্যাজ অফ নাও। এটা আমাদের গতকাল কত না 9.5% মতো বেশি ছিল গত বছরের সেম পিরিয়ডের চাইতে। তো এটা আমি খুব যে বলবো যে খুব বেশি বেড়েছে তা নয়, কিন্তু খারাপ না আর কি। আমরা আশাবাদী যে একটু বাড়বে। দেখুন, পর্ষদ ভাঙার অপশনটা তো সবসময়ই আছে, এবং এটা ইটস এ ভায়াবল অপশন, সামটাইমস ইটস নেসেসারি অপশন, এবং সামটাইমস ইটস নেসেসারি একটা ইন্টারমিডিয়েট অপশন। তো এটা আমাদের বিবেচনায় আছে।